সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার, ফার্স্ট চ্যাপ্টার, হিউম্যান জিওগ্রাফি, মানব ভূগোল, অর্থনৈতিক ভূগোল। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি মানবিক ভূগোল এবং প্রাকৃতিক ভূগোলের যে বিভিন্ন শাখা সমূহ আছে সে সম্পর্কে। অর্থনৈতিক ভূগোল তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ শাখা, যেহেতু এই অধ্যায়ে প্রায় সৃজনশীল প্রশ্নে এই সমস্ত শাখা থেকে প্রশ্ন আসে। এই জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু শাখা নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অর্থনৈতিক ভূগোল সম্পর্কে, ইকোনমিক জিওগ্রাফি সম্পর্কে, প্রেজেন্টেশন 9, অর্থাৎ নবম ক্লাস এই অধ্যায়ে। আজকে এখানে আমার নাম সহ ছবি দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা আসব অর্থনৈতিক ভূগোলের একটু ভূমিকা সম্পর্কে আলোচনা করার জন্য। অর্থনৈতিক ভূগোল বলতে আমরা কি বুঝি, আর এর মধ্যেই কিন্তু নিহিত রয়েছে ইকোনমিক জিওগ্রাফির বিষয়বস্তুগুলো এবং কি কি আলোচনা এর ভিতরে করা হবে, এটা। অর্থনৈতিক ভূগোল, ইকোনমিক জিওগ্রাফি হলো ভূগোলের এমন একটি শাখা যেখানে পরিবেশ এবং কালের প্রেক্ষিতে মানুষের অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। চমৎকার একটা সংজ্ঞা। আসলে পরিবেশের যে উপাদানগুলো আছে, মানব সৃষ্ট পরিবেশ যে উপাদানগুলো আছে, এবং সময়ের প্রেক্ষিতে মানুষের অর্থনৈতিক কার্যাবলীর যে পরিবর্তনশীলতা আমরা ভূপৃষ্ঠে দেখতে পারি, সেই কার্যাবলী নিয়ে আলোচনাই হচ্ছে মূলত অর্থনৈতিক ভূগোল। অন্যভাবে বলা যায়, ভূগোলের যে অংশে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি বা অবনতির পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, তাকে অর্থনৈতিক ভূগোল বলে। এই যে অর্থনৈতিক ভূগোল, আমরা যে ভূগোলে আলোচনা করতে যাই না কেন, পরিবেশকে আমরা বাদ দিতে পারবো না। এই পরিবেশের সঙ্গে তার যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের, এক কথায় যে আমরা যে মানবীয় পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানি, সেই মানবীয় পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অর্থনৈতিক ক্রিয়াকলাপের যে আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা, সেটাই মূলত অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলের জনক জনক হচ্ছে জর্জ চিলসন। জর্জ চিলসন, চিলসন, এই যে এই নামটা মনে রাখা দরকার যে অর্থনৈতিক ভূগোলের জনক জর্জ চিলসন। এরপরে কিছু প্রামাণ্য সংজ্ঞায় আমরা যদি এখানে আসি, সেখানে আমরা কি দেখি যে কিছু অত্যন্ত স্বনামধন্য কিছু ভূগোলবিদ, অর্থনীতিবিদ, অর্থনীতি ভূগোলবিদ, তারা অর্থনীতি ভূগোলের যে সংজ্ঞাগুলো দিয়েছেন, এখানে অধ্যাপক হেবার্টসন কি বললেন, অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন পণ্যদ্রব্যের বন্টন নিয়ে আলোচনা করে তিনি এখানে অর্থনৈতিক যে পণ্যদ্রব্য আছে, অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন যে পণ্যদ্রব্য আছে, সেখানে মানবসৃষ্ট বিভিন্ন পণ্য, তার বন্টন নিয়ে আলোচনা করার গুরুত্ব দিয়েছে। অধ্যাপক আর.এন. ব্রাউনের মতে অর্থনৈতিক ভূগোল হলো এমন একটি বিষয় যা মানুষের কার্যাবলীর উপর জৈব অজৈব পরিবেশের প্রভাব সম্পর্কে আলোচনা করে। তার মানে হচ্ছে জৈব অজৈব পরিবেশ, অর্থাৎ প্রাকৃতিক এবং মানবীয় পরিবেশের প্রভাব সম্পর্কে আলোচনা করে। পরিবেশটাকে আমরা কোনো ক্রমেই বাদ দিতে পারবো না। পরিবেশের সঙ্গে আন্তঃসম্পর্ক না হলে সেটা কোনো অর্থনৈতিক ক্রিয়াকলাপই হবে না।
অধ্যাপক আর এন মার্ফি অর্থনৈতিক ভূগোল সম্পর্কে বলেছেন, পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাসরত অধিবাসীদের জীবনযাপন প্রণালীর সামঞ্জস্যতা, এখানে বানানটা একটু ভুল আছে, সামঞ্জস্যতা হবে এখানে, ও পার্থক্য নিয়ে যে শাস্ত্র আলোচনা হয় তাকে অর্থনৈতিক ভূগোল বলা হয়। সুতরাং আমরা অর্থনৈতিক ভূগোলের যদি সংজ্ঞা দিতে চাই, পুরোপুরি একটা গ্রহণযোগ্য সংজ্ঞা আমরা আনতে চাই, সেখানে আমরা বলতে পারি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের বিকাশ, বিস্তার, ক্রমবিবর্তন এবং প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পরিবেশের সাথে এর কার্যক্রম সম্পর্কের বিচার বিশ্লেষণ পর্যালোচনাকে অর্থনৈতিক ভূগোল বলে। চমৎকার একটা সংজ্ঞা। অর্থাৎ মানুষের যে অর্থনৈতিক, মানুষ বিভিন্ন অঞ্চলে বসবাস করে, তার জন্য যে অর্থনৈতিক কাজ বা অর্থনৈতিক ক্রিয়াকলাপের কিভাবে বিকাশ ঘটছে, তার বিস্তার ঘটেছে, ক্রমবিবর্তন ঘটেছে, এর সাথে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক পরিবেশের যে কার্যকরণ সম্পর্ক রয়েছে তার বিচার বিশ্লেষণ এবং পর্যালোচনাকেই আমরা অর্থনৈতিক ভূগোল বলে থাকি। চমৎকার একটা সংজ্ঞা, কিছু না করলেও এইটুকু লেখা উচিত এই সংজ্ঞাটা। যাই হোক, আমরা আরো একটু আলোচনায় আসি। এখানে অর্থনৈতিক ভূগোলের আলোচ্য যে বিষয়গুলো আছে সে সম্পর্কে যদি আমি একটু আলোচনায় আসি, সেখানে তিনটা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। একটা মানুষ, তার পরিবেশ, মানুষ এবং তার পরিবেশ, এই দুটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর তার অর্থনৈতিক কর্মকাণ্ড, মানুষ, পরিবেশ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড। মানুষ না থাকলে তার অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না, আর অর্থনৈতিক কর্মকাণ্ড তাকে অবশ্যই প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক থাকতে হবে। এখানে প্রথমে বলা হয়েছে মানুষ। মানুষ পৃথিবীর মানুষ সম্পর্কে এখানে, মানুষের যে কার্যাবলী সম্পর্কে এখানে আলোচনা করা হয়। পৃথিবীর মানুষের বন্টন কোথায় কেমন সেগুলো আলোচনা করা হয়, সেটা অত জনসংখ্যা ভূগোলে চলে গেছে। তো যাই হোক, মানুষের যাবতীয় কার্যাবলী এখানে আলোচিত হয়। এবার দেখো পরিবেশ, বিভিন্ন পরিবেশ সম্পর্কে এখানে আলোচিত হয়। এই আমরা পরিবেশকে প্রধানত দুই ভাগে ভাগ করি। একটা ফিজিক্যাল এনভায়রনমেন্ট, একটা হচ্ছে মেড হিউম্যান মেড এনভায়রনমেন্ট, অর্থাৎ বা হিউম্যান এনভায়রনমেন্ট, একটা মানব পরিবেশ, একটা প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ এর মধ্যে আমরা যেটা পাই, যে উপাদানগুলো আমরা পাই, সেটা হচ্ছে তার ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, উদ্ভিদ, খনিজ সম্পদ ইত্যাদি। দেখো, আমরা যদি কোনো জায়গায় এখানে অর্থনৈতিক ভূগোলে যদি ফসল উৎপাদনের কথা বলি, ফসল উৎপাদনে সেখানে চা উৎপাদন হতে পারে, সেখানে গম উৎপাদন হতে পারে, ইক্ষু উৎপাদন হতে পারে, সেখানে গম উৎপাদন, বিভিন্ন ফলের আবাদ হতে পারে। সেগুলো হতে হলে আমার এই ভূপ্রকৃতি সম্পর্কে থাকতে হবে, সেখানে সমতল ভূমি থাকতে হবে, কোথাও উঁচু ভূমি থাকতে হবে। এটা গুরুত্বপূর্ণ। সেখানে গুরুত্বপূর্ণ তার অনুকূল মৃত্তিকা থাকতে হবে, অনুকূল জলবায়ু থাকতে হবে, তারপরে তার উদ্ভিদ থাকতে হবে। খনিজ সম্পদ না হলে, সেখানে খনিজ সম্পদ না থাকলে সেখানে খনিজ সম্পদ সম্পর্কীয় যে অর্থনৈতিক কার্যাবলী আছে সেগুলো সংগঠিত হবে না। এবং তাহলে এই যে মানুষের যে কার্যাবলী, এই সেগুলো কিন্তু আমরা প্রত্যক্ষভাবে এই প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হবে, এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তার একটা সম্পর্ক থাকতে হবে। এইবার অপ্রাকৃতিক পরিবেশ বা মানব পরিবেশ বলতে আমরা মানব সৃষ্ট যে পরিবেশ সেটাকে আহ অজৈব পরিবেশ, জৈব পরিবেশ, অজৈব পরিবেশ, যেটা হচ্ছে মানব সৃষ্ট যে পরিবেশ, তার মধ্যে আমরা বিভিন্ন উপাদান দেখতে পাই। সেখানে তার অর্থনৈতিক কর্মকাণ্ড, সম্পদের বিস্তৃতি, অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন, এগুলোকে আমরা আলোচনায় করতে পারি। এর মধ্যে যে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে সেখানে আমরা আবার দেখেছি যে অর্থনৈতিক কর্মকাণ্ডটিকে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে যে কর্মকাণ্ড গুলো আছে, সেই কর্মকাণ্ড আলোচনায় নিয়েই কিন্তু একটা ভূগোল হয়ে গেছে। অর্থাৎ অর্থনৈতিক ভূগোলটা হয়ে গেছে। প্রাথমিক পর্যায়ের কার্যবলী আসলে এখানে যেটা বোঝানো হয়েছে, আদি পর্যায়ে মানুষ প্রাথমিক অবস্থায় সেই বন থেকে
ফল সংগ্রহ, পাতা সংগ্রহ, গাছের ছাল সংগ্রহ, প্রাণী নিধন, প্রাণীর চামড়া গায়ে দেওয়া, পশুর চামড়া গায়ে দেওয়া, কোনো রকম কঠিন ভাবে জীবনযাপন করা থেকে শুরু করে আধুনিক জীবন পর্যন্ত আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডে যে বিস্তার ঘটেছে, এই যে বিবর্তন ঘটেছে, সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করতে পারি। এবং সেগুলো কিন্তু এই অর্থনৈতিক ভূগোলের মানে আওতাভুক্ত, এবং সেগুলো নিয়েই মূলত এই অর্থনৈতিক ভূগোলে আলোচিত হয়। যেমন এখন আগে এক সময় কি হতো, যখন একদম আদিম পর্যায়ে মানুষ কিছুই বুঝতো না, প্রাকৃতিক ভাবে যে গাছে যে ফল হতো, তারপরে যে প্রাকৃতিক ভাবে যে প্রাণী পাওয়া যেত তার মাংস খেয়ে তাদেরকে পাথরের গায়ে পাথর ঘষে তারা জীবনযাপন করতো, সাধারণ জীবনযাপন করতো, তাদের কর্মকাণ্ড গুলো এইভাবে একটা অসভ্য ভাবেই তাদের জীবন যাপিত হতো। কিন্তু পরবর্তীতে এসে যখন কৃষিকাজের উদ্ভাব হলো, সেই ফল থেকে চারা হলো, চারা হয়ে সেই কৃষিকাজের উদ্ভাব হলে বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করা মানুষ শিখলো, সেগুলোও কিন্তু এখানে আলোচনা করা হয়। তারপরে সেই ফসল উৎপাদনের যে যে ফলিত পদার্থ, মানে ফলগুলো পাওয়া গেল, যে ফসলগুলো পাওয়া গেল, তার আধুনিক সংস্করণ করে তার বহুবিধ ব্যবহার বৃদ্ধি করে বর্তমান অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো সমৃদ্ধ করা হলো। এইভাবে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে সেখানে শিল্প সম্বন্ধীয় কর্মকাণ্ড হলো, সেখানে প্রযুক্তি বিষয়ক কর্মকাণ্ডে পৌঁছে গেছি, আধুনিক কর্মকাণ্ডে পৌঁছে গেছি, মাছ ধরতে শুরু করে যা এক সম্পদের বিস্তৃতি সম্পর্কে কোনো আলোচনা করা হয়, বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে, অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে এই অর্থনৈতিক ভূগোলে আলোচিত হয়ে থাকে। তারপরে আমরা আরো একটু যদি বলতে চাই যে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হচ্ছে, তা এই শাখায় আলোচনা করা হয়। যেমন ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করা হয়, বিভিন্ন দেশ বা অঞ্চলের মধ্যে পারস্পরিক পণ্য বিনিময়ের মাধ্যমে বাণিজ্যিক ভিত্তি রচিত হয় এবং সেগুলো এখানে আলোচিত হয়। অতীতে ব্যবসা বাণিজ্যের বিস্তার ছিল খুবই কম, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। তাই পণ্যের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য কেন্দ্র, বাণিজ্য পথ, ব্যবসা বাণিজ্যের পরিমাণ, পশ্চাৎভূমি, বন্দর প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা অর্থনৈতিক ভূগোলের আওতাভুক্ত বলে আমরা এখন বিবেচনায় আনি। এবং সেটা ইকোনমিক জিওগ্রাফি একটা আলাদা সাবজেক্ট হিসেবে, একটা ব্রাঞ্চ হিসেবে আমরা এখন আলোচনা করতে যাই। যারা অনার্স করে তারা জানে যে এই সাবজেক্ট গুলো তাদের আলাদা আলাদা পড়তে হয় এবং বিস্তারিত পড়তে হয়। যাই হোক, এত আলোচনা করা তোমাদের প্রয়োজন হবে না, তারপরে বোঝার সাথে আমি আলোচনাগুলো করলাম। এর পরবর্তী ক্লাস আমি আরো যে শাখাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে এই যে হিউম্যান জিওগ্রাফির অর্থনৈতিক ভূগোল সম্পর্কে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।